গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার ভিডিও করছি। দেখো, গতকালকে ভিডিওটা দেওয়া হয়েছিল না, আর মনে করো আলসেমি কুড়েমি জ্বালা হচ্ছে, ভিডিও অনও করতে ইচ্ছা করে না, আর ভিডিও করতেও ইচ্ছা করে না, দিয়েও দেওয়াও হয়নি। তো আজকে হচ্ছে কি, ঘুম থেকে উঠেছি এইমাত্র, এখন হচ্ছে 11:49 বাজে, প্রায় 12টার কাছাকাছি। তো এখনই ফোন দিয়েছিলাম আমার শাশুড়ি মাকে, আমি শাশুড়ি মা নাকি বাড়ি আসছে, মানে বাসায় আসছে। আমি তো মানে আজকে পুরো খুশি হয়ে গেলাম যে মা আসছে অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে মা আসছে বাসায়। আর হচ্ছে কি, উনি আসছে বিধায় আমি হচ্ছে, দেখো আজকে আমার 2 দিন হচ্ছে আমার বেড থেকে মশারি তুলিনি, মানে এইভাবেই মশারি তুলি না। ওই 12টা 1টায় উঠি, রান্না করি, খেয়ে দিয়ে আবার ঢুকে পড়ি এরকম। এত ঠান্ডার কারণে আমার গলাটাও কেমন যেন একটু ধরা ধরা হয়ে গিয়েছে। স্মৃতি উঠেছে মাত্র, আমি আর স্মৃতি এই এই মানে এইমাত্রই উঠলাম, উঠে মাকে ফোন করলাম। মা বলছে কি যে আমি চলে এসেছি গোপালগঞ্জের কাছাকাছি। তো উনি যেহেতু বলছে, সেহেতু আমি ওনার বেডটা গুছিয়ে রেখে এসেছি। আর এই যে হচ্ছে আমার বেডটা, এই যে এইমাত্র এতক্ষণ বসে গুছালাম, কিন্তু স্ট্যান্ড পেতে ভিডিও ওপেন করতে ইচ্ছা করিনি। তো হচ্ছে কি, এই যে করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ভিডিও করছি। আজকে এখান থেকে ভিডিওটা শুরু হবে। আর আজকে অনেক কাজ আছে, এখন ওই রুম পরিষ্কার করব, এই রুম পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নার মাছ ভিজিয়ে রেখেছি, রান্না টান্না করতে হবে। শাশুড়ি মা যেহেতু আসছে অনেক দিন পরে, আমি সেই খুশি আজকে। তো দেখো ভিডিওটা কেমন হয়। অনেক দিন পরে আজকে মা বাড়িতে আসছে। মা বাড়িতে আসছে আমি শুনে অনেক খুশি হয়েছি। তার কারণ দেখো, আমি আর আমার সিথি দুজন থাকতে থাকতে মাঝে মাঝে বোরিং ফিল হয়। মাঝে মাঝে যদি মা বাসায় থাকে তাহলে হচ্ছে মার কাছে সিথিকে রেখে আমি একটু বেরোতেও পারি। এমনই একটা অবস্থা হয়েছে, গত কয়েকদিন পর পর এমনই একটা বিপদের কারণে মা বাসা থেকে মায়ের চলে যেতে হয়। আর আমার ভালো লাগে না সিথিকে নিয়ে সবসময়। আমার যদি প্যারা নিতে হয় বলো, তাহলে কি ভালো লাগে? একটা বাচ্চা কি একজনের কাছে থেকে বড় হতে পারে? কখনোই হতে পারে না। 5 মিনিট ঠাকুমার কাছে মানে গেল, আমার কাছে আসলো, বাবার কাছে থাকলো, এইভাবে করতে করতেই না দিনটা কাটবে। সব সময় যদি আমার কাছে থাকে, ওরও ভালো লাগে না। মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে, মা ঠাম্মা কবে আসবে, ঠাম্মা কবে আসবে। বলি যে আসবে আসবে, কিন্তু ও তো ছোট মানুষ, ও তো কিছু বোঝে না। কিন্তু আজকে অনেক দিন পরে হচ্ছে মা, প্রায় 25 দিনের 25 থেকে 26 দিন মনে হয় হচ্ছে আজকে মা বাসায় নেই। আমার কাছে, আমরাও ছিলাম না, আমরাও বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমরা তো অনেক আগেই চলে এসেছি বাসায়, কিন্তু এখনও উনি আসেনি। উনি ছিল ঢাকাতে। আমারও যে শ্বশুর গাছ থেকে পড়ে গিয়ে ওই যে মাজার হাড় ভেঙে গিয়েছে, এটা আমি বলিনি তো। তো উনিও, এই জন্য ওনার অপারেশন হয়েছে ঢাকা পঙ্গুতে। তো ওইখানে হচ্ছে মা, মা হচ্ছে ওইখানে একটু ভালো বোঝে শোনে, এজন্য মাকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন মা অবশ্য যেভাবে এগিয়ে দিয়ে এসেছে, এখন উনি আস্তে আস্তে থেরাপি দিলে আস্তে আস্তে সুস্থ হবে। সত্যি কথা বলতে দেখো, একজন মানুষের ফাঁকা জায়গাটা তখনই বোঝা যায় যখন সেই মানুষটা আর থাকে না। মা কিছুদিন পর পর যদি বাড়ি থেকে চলে যায়, ফাঁকা ফাঁকা মনে হয়, আবার কিছুদিন পরে আবার এটা ঠিকও হয়ে যায়। কিন্তু সবসময় কি একঘেয়েমি ভালো লাগে? দেখো আমার বাসাটা কত বড়। আমার বেডরুম, মায়ের বেডরুম, আমার মানে কিচেন রুম, ডাইনিং স্পেস, তারপরে একটা বাথরুম আছে, তারপরে বেলকনি আছে, অনেক বড় লম্বা একটা বাসা আমার। এটা পরিষ্কার করাও অত মানে একটুখানিও কথা না। তার কারণ দেখো, বাসা কিন্তু প্রায় মোছা হয়। এখন ইদানিং শীত পড়েছে বিধায় একটু কম কম মোছা হচ্ছে। মানে তোমার 2-3 দিন, 4-5 দিন পরে পরে মোছা, তারপরেও তাও আলিস্যে লাগে। তার কারণ আমরা তো শীতের দিনে সব সময় তো জুতা পায়ে দিয়ে থাকি, এই জন্য হচ্ছে ওই ময়লাটা আর পায়ে বাঁধে না, এই জন্য হচ্ছে একটু কম পরিষ্কার করা হয়, মানে মোছা হয়। এমনি আমি তো 2-3 বার অন্তত ঝাড়ু তো দেওয়াই হয় আমার ঘরে, দিনে 2-3 বার, সকাল বিকাল তো এটা পার্মানেন্ট। আর হচ্ছে তোমার মাঝখানে তো নোংরা হলে ঝাড়ু দিতেই হয়। সব তো আর ক্যামেরা বন্দি হয় না, কিছুটা একবার একবার তো করাই লাগে। যেহেতু আমার একটা ব্লগিং চ্যানেল, আমি এতে ব্লগিং করব, আমি সারাদিন যে কাজকর্ম করব সেগুলো একটা একটা পার্ট পার্ট করে দিলেই হয়ে যায়। আর আমার ক্যামেরা অন করা দেখে মেয়ের যে কি বাহানা রে বাবা! মেয়ে ক্যামেরার সামনে এসে নাচন কোদন শুরু করে দেয়। মানে কি বলবো, ভাল্লুকের মতন সে মানে ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। তবে আমার মেয়ের একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জানো, মনে করো কি যে ও একটা জায়গায় বেড়াতে গেল, মামা বাড়ি নিয়ে যাই। মামা বাড়ি থেকে যখন বলি যে বাবার কাছে যাব, তাহলে হ্যাঁ বাবার কাছে যাব, খুশি। এবার আমার ওর বাবার কাছ থেকে যখন মামা বাড়ি যাব, হ্যাঁ মামা বাড়ি যাব, সে খুশি।
কোনো কষ্ট পায় না। ওর মাসি এতটা দিন থেকে গেল তারপরেও ওর কোনো অনুভূতি নেই যে আমার মাসি আমাকে রেখে চলে গেছে, মা আমি মাসির কাছে যাব। এই দিকটা আমার খুবই ভালো লাগে। তার কারণ দেখো একটা বাচ্চা যদি বিরক্ত করে, মা আমি বাবার কাছে যাব বা আমি জেঠুর কাছে যাব বা আমি বম্মার কাছে যাব, এটা যদি বলে বাহানা করে এর থেকে কষ্টদায়ক যন্ত্রণার কিছুই নেই। তার কারণ তুমি এখানে যেতেই পারো, সেখান থেকে এসে যদি ও বারবার সেখানে যাওয়ার বায়না করে যে আমি ওইখানে যাব তাহলে কিন্তু খুবই বিরক্তিকর একটা ব্যাপার। ওইখানে কি সবসময় নেওয়া যায়? দেখো রান্না করব হচ্ছে, এই দেখো মাছ ভিজিয়ে রেখেছি পুরো এক গাবলা মাছ, দেখেছো? এই যে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি, এই যে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি, আর এই যে হচ্ছে সবজি, এটা হচ্ছে যে ঘিয়েরাটা যেটা বলে, এটাতে ঘন্ট রান্না করব। এটাতে ওই ওলকপি দিয়ে তরকারি রান্না করবো, আর মাছ দিয়ে হচ্ছে এই ঘন্ট রান্না করব। যেহেতু আমার শাশুড়ি মা বলেছে কি যে শাক সবজি রান্না করতে, আমি বলেছি মা কি রান্না করব, বলেছে যে শাক সবজি থাকলে তাই রান্না করো। তো সেহেতু ওইটা রান্না করবো। আর দেখো গতকালকে অনেকগুলো সবেদা, প্রায় 1 কেজি মতন সবেদা এনেছে। আমি সেদিনকে খেতে চেয়েছিলাম কিন্তু সেদিনকে কিনে দিতে পারি নাই। এজন্য হচ্ছে গতকালকে রাত্রে হচ্ছে সবেদাগুলো নিয়ে আসছে। এখন আমি কাজ করতে যাই, এখন আর কথা বলবো না, পরে আবার এসে কথা হবে। গতকালকে রাতে সিথির বাবা হচ্ছে সবেদা এনেছিল, আমি খেয়েছিলাম একটা, কিন্তু তেমনটা নরম ছিল না, মানে হচ্ছে কি হাফ পাকা হাফ কাঁচা এরকম আছে, মানে একটু নরম হয়েছে, আরো একদিন ঘরে রাখতে হবে। তো দেখো আমার মেয়ে কি ভাবটাই না করছে ক্যামেরার সামনে এসে, ওর ভাব দেখলে পাগল হয়ে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে। মাঝে মাঝে যে কি দুষ্টামি করে আমার সঙ্গে সেটা আর বলে বোঝানোর মতো না। বাচ্চা মানুষ মনে হয় এমনই হয়, আদর ভালোবাসা মারামারি ঝগড়াঝাটি করতেই হয় বাচ্চার সঙ্গে। দেখো গত 1 সপ্তাহ আগে দুটো না 4টে ওলকপি কিনেছিলাম, 1 কিলো হয়েছিল। দুটো দিয়ে আমার বোন একদিন তরকারি রান্না করেছিল, আর আজকে আমি হচ্ছে আর দুটো দিয়ে তরকারি রান্না করব। কিন্তু গত 1 সপ্তাহর মানে শালকপি, এটাকে তো আমাদের এইখানে আঞ্চলিক ভাষায় ওলকপি বলি আমরা, তোমাদের কোথায় কি বলে একটু কমেন্টে জানিও। দেখো এটাকে আমরা ওলকপি বলি। ওলকপির ভিতরে কিন্তু শ্যাল টাইপের কিছু হয়, মানে ছাবা ছাবা ডাঁটা চিবালে যেমন হয় ওই রকম। কিন্তু এই ওলকপিটা 1 সপ্তাহ ফ্রিজে থাকার পরেও একটুও শাল হয়নি ভিতরে, মানে এটা খেতে যে এত ভালো হয়েছিল, একেবারে পুরো মোমের মতো গলে গিয়েছে। শোনো যে কোনো জিনিসের একটা সিজন আছে জানো, মনে করো সিজন ছাড়া সবজিগুলো কেমন যেন আমার কাছে, মানে কেমন কেমন মনে হয়। সব কিছুর সিজন অনুযায়ী যদি খেতে পারো তুমি, প্রপার স্বাদটা কিন্তু পাওয়া যাবে সেখান থেকে। ফুলকপি যদি তুমি একটু ডাল সিজনে খাও, ফুলকপি দেখবে রাঁধতে গেলে গলে না। তারপরে ওলকপি মূলা, এখনের মূলায় যে স্বাদ হয়েছে, ওই যে তোমার ডাল সিজন মানে সিজন ছাড়া যদি তুমি মূলা রান্না করে খাও, শুধু গন্ধ হতে কোনো স্বাদ পাবে না। কিন্তু দেখা যাচ্ছে কি সিজন ছাড়া খেলে কি হয়, অনেক দিন পর একটা জিনিস এরকমটাই ভালো লাগে। এই জন্য ওই দিকটা ভালো, কিন্তু স্বাদের দিকটাই কিন্তু মার খেয়ে যায়, স্বাদের দিকটাই কিন্তু অতটা স্বাদ থাকে না। আগে একটা সময় ছিল ছোটবেলায় যদি আমি রান্না করতাম, আমার বাবা খেয়ে খুবই ভালো বলতো, কিন্তু মা কোনোদিন না আমার রান্নার প্রশংসাই করতো না। কারণ মা হচ্ছে এমনই একজন মানুষ, মনে করো কি বাবার জায়গাটা যে কোথায় আছে এখন বুঝি, যে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, বাবা আমার কোথায় ছিল, বাবা কতটুকু ভালোবাসতো। বাবা কখনো রান্না খারাপ হলে কখনো বলতো না যে মা তোমার রান্না আজকে খারাপ হয়েছে আমি খেতে পাচ্ছি না। উনি বলতো কি, মা তুমি কি রান্না করেছো, খেতে এত মজা লাগছে, আমি আরো অনেকগুলো ভাত খেতে পারতাম জানো, এরকম বলে। দেখো একা হাতে যেহেতু রান্নাবান্না সবগুলোই করলাম, সেহেতু আমি দেখাতে পারিনি, কারণ আমি আজকে হচ্ছে বাইরের চুলায় রান্না করতে গিয়েছিলাম এজন্য। আজকে হচ্ছে ওই যে তো বললামই, ওই যে আমার শাশুড়ি মা হচ্ছে বেগুনটা তুলে, আমার গাছে যে বেগুন হয়েছে সেই বেগুনটা তুলে হচ্ছে উনি ভাতে দিয়েছে। মানে আমার শাশুড়ি হচ্ছে সিদ্ধ ভাত খেতে এত পছন্দ করে, আমি ভাত রান্না করছি এত কিছু রান্না করছি ওনার জন্য, মাছও ভাজি করেছি, তারপরেও উনি একটা বেগুন তুলে সিদ্ধ দিয়েছে। উনার এই সিদ্ধ ভাত খেতে উনি অনেক পছন্দ করে, সেটা দিয়ে আগে ভাত খেয়ে তারপরে হচ্ছে অন্য সব কিছু দিয়ে খাবে। মা যেহেতু অনেক দিন পরে আসছে, মা খেতে খেতে মার সঙ্গে অনেক কথা বলছিলাম, যে এতদিন কি করলে, কিভাবে কি কাটালে, কিভাবে অপারেশন হলো, কত টাকা লাগলো, কিভাবে দৌড়াদৌড়ি করলে, অনেক কিছুই বলছিল মা খেতে খেতে। তবে জানো মায়ের একটাই জিনিস আমার খুবই ভালো লাগে, যে মা
অনেক আগের যুগের মানুষ হয়েও এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এবং সব জায়গায় সব পরিবেশে মানিয়ে নিতে পারে। এটা একটা খুব ভালো ব্যাপার। এখনকার বাচ্চারা কিন্তু সব পরিবেশে মানিয়ে নিতে পারবে না বা এখনকার মানুষ যেমন আমি কিন্তু অন্য আগের দিনের কালের সঙ্গে আমি কিন্তু খাপ খাওয়াতে পারি না। কিন্তু মা এই যুগের সাথেও খাপ খাইয়ে নিয়েছে, ও যুগে তো পারেই। মাকে খেতে দিয়ে হচ্ছে সিঁথির কাছে এসেছি। সিঁথিকে বলছি, "মা তুমি তো সকাল থেকে কিছু খাওনি, কি খাবে?" দেখো আমার ফোনের ক্যামেরার পিছনে মানে আমার ফোনের সাইড একেবারে পুরো নষ্ট হয়ে গিয়েছে। সিঁথিকে বলছি, "মা তুমি কি খাবে এখন?" বলছে, "ভাত খাবো।" কিন্তু আমার খাইয়ে দিতে আটক লাগছে। তার কারণ আমি অনেকক্ষণ বসে এসেছি, বাইরে রান্না করে এসেছি। তো আমার ঘাড়ে ব্যথা তো প্রচণ্ড ব্যথা হয়। আমি হচ্ছে ১০ মিনিটও সোজা হয়ে বসতে পারি না। পিঠে ব্যথা শুরু হয়ে যায়। পিঠে ব্যথা বলতে কি মানে ঘাড়ের নিচে। দেখো আমার বাসাটা কিন্তু অনেক বড়। অনেক বড় বলতে অনেকই বড়। আমি যে বাসাটায় থাকি এই বাসাটা যদি আমি ঢাকার বাড়ি ভাড়া নিয়ে থাকতাম তাহলে হচ্ছে মিনিমাম ১৬ থেকে ১৭,০০০ টাকা আমার পুরো বাসা ভাড়া দেওয়া লাগতো। আর এখানে আমার বাসা ভাড়া দিতে হয় ৪,০০০। দেখো সকালে তো দেখলে যে আমি বেডটা কিভাবে গুছিয়ে রেখেছি। এখন কিন্তু বেলা বাজে ২টো। দেখো আমার বেডের অবস্থা করেছে কি? আমার মেয়ে কিন্তু একাই করেছে, আর কেউ করেনি। দেখো বাইরে যেমন গাড়ির সংখ্যা কম, আমার এই রোডে সবসময় অনবরত ২টে ৩টে ভ্যান মানে আসা যাওয়া করতেই থাকে। মানে কখনো মানে বাসার সামনে পুরো ফাঁকা হয় না। দেখো কতক্ষণ পর, পর একটা গাড়ি যাচ্ছে এখন। দেখো আমার তুলসী গাছের নিচে হচ্ছে ছোট চারা হয়েছে, তুলসীর চারা হয়েছে। আর এই বিড়ালটা প্রায়ই এসে মাছ খেয়ে যায়। তোকে একটু বন্দি করে নিই, দাঁড়া এখানে। তো বাইরে থেকে দেখছো ঘুরে আসলাম ২টো বাজে, কোথাও একটু রোদের ঝলক পেলে না। ওই বোতলে অতঃপর দেওয়া আছে। কুয়াশা। এখন হচ্ছে সিঁথিকে কটা এই ভাত সিদ্ধি, খাইয়ে সবগুলো লিচু খেয়ে ফেলতিছো? সবগুলো লিচু খেয়ে ফেললে? ভাত খাবা না? তো মাছ রান্না করেছি তোমার জন্য, মাছ ভাজি করেছি। চলো চলো, তোমার ভাত খেতে হবে। আসো 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 আসো, আমার মার অনেক খিদে লেগেছে। আমার কাছে আমার মেয়েকে ভাত খাওয়ানোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন মনে হয়। তার কারণ ১ম বার তো ভাত নিতেই চায় না। আর মোবাইল ছাড়া তো আমার মেয়ে এক গাঁস ভাতও গালে দেয় না। তো যেহেতু আমার ফোনটা দিয়ে ভিডিও করব, অতঃপর আমার ফোন দিয়েই কার্টুন দেখবে। সেহেতু হচ্ছে কি আগে আমি ফোনটা দিয়ে ভিডিও করে নেব, তো ওর সামনে তো ফোন নেই। এখন ও বলছে কি যে আমাকে কার্টুন এনে দাও, কার্টুন এনে দাও। ওর বাবা আবার ফোন করেছে, যেহেতু মা এখন বাসায় আসছে, মার ফোনে সিথির বাবা মাঝে মাঝেই ফোন করবে। ওর বাবা ফোন করেছে, আমি হচ্ছে ফোনটা আনতে গিয়েছিলাম, ভাতটা বেড়ে দেখো আমার ভাত থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আর দেখো আমি এমনই একটা মানুষ, সিথির বাবার জন্য অপেক্ষা করতে করতে এই শীতের দিন পড়েছে যে মানে যবে থেকে শীতের দিন পড়েছে তবে থেকেই মানে আমি গরম ভাত খেতে পারি না। এই যে ধোঁয়া ওড়া ভাত, শীতের দিনে কিন্তু এই ধোঁয়া ওড়া ভাত খেতেই ভালো লাগে। তার কারণ দেখো হাতটা কিন্তু প্রায় সময় ঠান্ডা থাকে। তো সিথির বাবা লেট করে আসে বাসায়, এজন্য হচ্ছে আর ঠান্ডা ভাত মানে গরম ভাত খেয়ে ওঠে না। সিথির বাবা বলে কি এই শীতের দিন পড়েছে, একদিনে হচ্ছে একটু গরম গরম ভাত খেতে পারলাম না। রান্না করে রাখি, তার ১ থেকে ১.৫ ঘন্টা পরে যদি সিথির বাবা বাসায় আসে তাহলে তো ভাত একটু ঠান্ডাই হয়ে যায়। ধোয়া ওঠা গরম থাকে না, গরম এমনি থাকে কিন্তু খুবই কম। সিথির বাবা ফোন করে বলছে কি যে, "তুমি কি খাচ্ছ?" আমি বলছি, "না আমি খাইনি, আমি মেয়েকে খাইয়েছি।" দেখছো আমার মেয়ে কি করছে? ভাত সে নেবেই না গালে। দেখো কতক্ষণ ধরে হচ্ছে ওর ঘালে এক গাঁস ভাত দেওয়ার জন্য চেষ্টা চলছে। এরপরে যখন বলেছি যে, "মা আমি দাঁড়াও তোমাকে কার্টুন দিচ্ছি", তারপরে হচ্ছে এক গাঁস ভাত গালে নিয়েছে। খেতে বসে মায়ের সঙ্গে আরো কত না কত গল্প, জানো না? মা অনেকদিন পরে যেহেতু বাসায় এসেছে, মার সঙ্গে গল্প না করলে হয় বলো? উনি কিন্তু ক্লান্ত। তার কারণ প্রায় হচ্ছে তোমার ২০ থেকে ২২ দিন পরে কয়কারে হচ্ছে কে? বাসায় এসেছে। কয়কারে কই? কওকারে ক? কওকারে কৌ। হ্যাঁ। অলস্য ভাব না অয়, অসৎসঙ্গ ত্যাগ করো। সরে আয়, আলস্যতা দারিদ্র্যের লক্ষণ। রসইতে ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, শিশুর পণ। হ্যাঁ বলো। সকালে উঠি আমি মনে মনে বলি হ্যাঁ সারা দিন আমি যাব। হ্যাঁ, তুমি বলো। ভালো হয়ে চলি। আরে আদেশ করেন যাহা। আরে পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে? না, আমার পেটে ব্যথা করছে।
স্মৃতিকে ভাত খাওয়ানোর পরে একটু পড়াতে বসিয়েছিলাম। পড়াতে বসিয়ে তারপরে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় হচ্ছে চলে গিয়েছি পিঠা বানাতে। দেখো আজকে অনেকগুলো তেল পিঠে বানাবো। গতকালকে তেল পিঠে একটা খেয়ে আমার পোষায়নি, একজন দুটো তেল পিঠে দিয়েছিল, সেটা খেতে খুবই ভালো লেগেছে। এজন্য হচ্ছে আজকে সন্ধ্যায় তেল পিঠে বানাবো। স্মৃতিকে আজকে সকাল সকালে পড়িয়ে নিয়েছি, ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রায় 4টে নাগাদ হচ্ছে ওকে আমি একটু বই পড়ে নিয়েছি, অনেক সময় পেয়েছি, এজন্য হচ্ছে সন্ধ্যার সময় আজকে পিঠাগুলো বানাবো। পিঠাগুলো যে এত সুন্দর ফুলছে, যখনই একটা তেলে দিয়েছি ফুলে একেবারে পুরো ফুচকার মতন হয়ে গিয়েছে। দেখো আমার স্বামীকে বলেছিলাম কি তুমি একটু ভিডিও করে দাও, আমি তো করতে পারছি না, এক হাত দিয়ে আমার হচ্ছে না তেমন, আর স্ট্যান্ড পাতাবো, তুমি আছো, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। দেখো আমার স্বামী কি করলো, আমি বারবার বলেছি সিদ্ধির বাবা যদি আমি ইউটিউবের ভিডিও কথা বলি তখন তুমি মানে ফোনটা মানে কাত করে ধরবে, মানে ফুল যে স্ক্রিনটা দেখা যায়। আর ওকে বলে দেওয়ার পরেও ও হচ্ছে ক্যামেরাটা ধরেছে, সেই মানে প্রথমে লম্বালম্বি ধরে অন করার পরে কাত করেছে, সেটা করলে কিন্তু হয় না। ওই একই কথা, পিঠাগুলো এত সুন্দর হয়েছে। আমার যখন পিঠাটা একটা পিঠা ফুললো তেলে দেওয়ার পরে, আমি মাকে বলছিলাম মা আমি অনেক বড় হয়ে গিয়েছি, কিন্তু দেখছো আমি পিঠার ব্যাটার গুলিয়েছি, সেই ব্যাটারের পিঠা কিন্তু অনেক ফুলছে। আমিও খুশি হয়েছি, মাও বলছে কি সত্যি তো অনেক সুন্দর ফুলছে। দেখো এটা ফোলার কারণ কি জানো, এর ভিতরে হচ্ছে 1 বাটি সুজি আর 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। দেখো পিঠা কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়ে যদি আমি বানাই তাহলে হচ্ছে একটু পরে ঠান্ডার সময় তো ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো এত শক্ত হয়ে যায়, মানে সাবা সাবা গালে দিলে খুবই খারাপ লাগে। এই জন্য হচ্ছে সুজি দিয়েছি, পিঠাটা ওইভাবে আর শক্ত হবে না ঠান্ডা হয়ে গেলেও। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। গুঁড়া দুধ দিয়েছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে তালের গুড় দিয়ে বানিয়েছি। তালের গুড় কিনেছিলাম অনেকগুলো, তখনের গুড় ছিল ঘরে, সেই গুড়টা আর হচ্ছে এই যে গুঁড়া দুধ সুজি আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালাম। তো লাস্টে এসে মাকে বললাম কি আমি তো বানিয়েছি, তুমি কটা বানাও। আমি হচ্ছে দুটো পাখি এনেছিল, সেই দুটো পাখি হচ্ছে কাটতে হবে একটু, এজন্য হচ্ছে মাকে বলেছি তুমি বানিয়ে দাও, আমি এটা শেষ করি। তারপরে হচ্ছে মা বাকি পিঠাগুলো বানালো, আমি 4টে মতন পিঠা খেয়েছি। কিন্তু জানো একটা কথা, নিজের বাড়ি যদি পিঠা বানাই না তাহলে অত পরিমাণ নিজের বাড়ি পিঠা কি, যে কোনো খাবার দাবার জিনিস নিজের বাড়ি থাকলে খেতে ইচ্ছা করে না, অন্যের বাড়ি দেখলে খেতে ইচ্ছা করে। এটা তো আমার তো এটা হয়, আর কার এটা হয় একটু বলো তো আমাকে। পিঠাটা বানানো যে সুন্দর করে দেখাবে আমার স্বামী, ফোনটা যে প্রথম থেকেই মানে প্রথমে হচ্ছে রোটেট করে ধরে তারপরে সোজা করেছে, তাহলে কি হয় বলো, ভিডিও তো সেইভাবেই হচ্ছিল। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখে তো মনটাই ভালো হয়ে গেল। তারপরে হচ্ছে কি করব, দেখো স্মৃতিকে ভাবছি কি যে ও কি খাবে এখন, রাতের বেলা যেহেতু রাত হয়ে গিয়েছে, আরও পটি করেছে, ওর খিদেও পেয়েছে, বড় সাইজের একটা আপেল কেটে দিয়েছি ওকে। তারপরে হচ্ছে ভাবছি কিছু আপেলটা খাক আজকের মতন, তো ওকে একটু পরে ভাত খাইয়ে দেবো। তা আমি বলছি মা তুমি কি এখন ভাত খাবে, বলছে হ্যাঁ মা আমি ভাত খাবো। পরে দেখো ও একটু বড় হয়েছে তো এখন যতই আপেল খাক এ খাক সে খাক ওর খিদে কিন্তু লেগেই থাকে। কি আর বলবো, কিছু বলতে পারছি না, এত ঠান্ডা, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, মানে ঠান্ডায় জমে যাওয়া বোঝো। কেবল একটা পান খেয়ে হচ্ছে কান দুটো গরম করে আসলাম। দেখো এই শীতের দিনে কিন্তু একটা জিনিস, যদি তুমি পান খাও তাহলে দেখবে কি তোমার কান দিয়ে পুরো গরম বেরোবে। পানে সুপারি আছে তো, সুপারিতে একটু হালকা ধরে। তো আমি বাড়ি এলাকা আগের কাছে গিয়েছিলাম, একটা পান খেয়ে এসেছি, আর ওকে এসে একটা আপেল কেটে দিলাম। ওই আপেলটা খেয়ে মানে ওকে খাইয়ে হচ্ছে এখন ঘুম পাড়িয়ে দেবো। এখন তো 9টা বেজে গিয়েছে। আর ভিডিওটা এ পর্যন্ত, সিথির বাবা এসেছিল হচ্ছে বিকালে, বিকালের দিকে এসে খেয়েছে। আর ওই যে যা যা আছে, আর যে তেল পিঠে বানিয়েছিলাম কিছুক্ষণ আগে তো দেখলে, এই যে তেল পিঠা আছে, এই যে, আর ওই যে হচ্ছে সব কিছুই আছে, যদি আসে মানে রুটি বানিয়ে দেবো। দেখো থালাটা কত সুন্দর না, থালাটা পুরো মনে হয় যদি থালাটায় ভাত খাই মনে হয় আমি স্বর্ণের থালায় ভাত খাচ্ছি, এরকম না মনে হয়। তো এখন যাই হোক, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। আর অনেক ঠান্ডা, এত ঠান্ডায় কোথাও যেতে হচ্ছে, কারণ গরমের দিন হলেও অবশ্যই এটুক রাত কোনো রাতই না, 9টা বাজা কোনো মানে রাতই বলে মনে হয় না। সর্বনিম্ন 12টা বাজবে, তারপরে হচ্ছে কি মনে হয় কি যে না এখন রাত হয়েছে। আর এই শীতের দিনে 8টা বেজে গেলেই মনে হয় বাবা অনেক রাত হয়েছে।
তো এখন শুয়ে পড়বো, টাটা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থাকবে সবাই।